পদ্মে ফের গ্ল্যামারের ছোঁয়া। বিধানসভা ভোটের দিন ঘোষণার পর এবার বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী। সোমবার সন্ধ্যায় জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। শ্রাবন্তীর হাতে পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ফলো করি, তার প্রত্যেকটা স্পিচ শুনে খুব ভালো লাগে। আর তিনি সত্যি আমাদের পুরো দেশের জন্য যা করছেন সেটা সত্যি আমি খুবই ছোট সেটার বলার জন্য, আপনারা নিশ্চয়ই দেখে এসছেন। তো আমিও চাইছি যে তার সঙ্গে, তার পাশে, তার হাত ধরে আমি দেশের জন্য কিছু করতে চাই, আর আমরা আমাদের এই বাংলাকে সোনার বাংলা করে তুলব। গয়নার বাক্স, অমানুষ, কাঠমুন্ডু, সেদিন দেখা হয়েছিল বুনো হাঁস ছবির অভিনেত্রী শ্রাবন্তীকে তৃণমূলের মঞ্চে একাধিকবার দেখা গেছে। তাহলে ভোটের দিন ঘোষণার ঠিক পরেই তিনি পদ্ম দলে লাফ দিলেন কেন? তাহলে কি বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন শ্রাবন্তী? তবে আজকে আমার প্রথম দিন, তো কার এগেনস্টে দাঁড়াতে হবে সেটা পুরোপুরি ডিসাইড করবে আমাদের পার্টি। আমাদের এখানে অনেক গুণীজন আছেন, তারাই ডিসাইড করবে যে আমি কোথায় কার অপোজিটে বা কার এগেনস্টে দাঁড়াবো। বিধানসভা ভোটের আগে টালিগঞ্জ এখন কার্যত আড়াআড়ি বিভক্ত। শ্রাবন্তীর আগে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার। অতি সম্প্রতি যশ, হিরণ, পায়েল এবং শ্রাবন্তী সবাই আরো অনেক সাধারণ স্তরের অভিনেতা অভিনেত্রী ব্যাপক সংখ্যায় জয়েন করেছেন এবং করবেন। বিজেপি সূত্রে দাবি এবারের বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতেও বেশ কয়েকজন সেলিব্রিটির নাম থাকতে পারে। নিশ্চিত হবে ডাব্লিউবিসিএস অফিসার আছে, কোথাও আরো বড় আর্টিস্টরা আছে, কোথাও ডাক্তার আছে, এটাই তো চমক। অন্যদিকে তারকাদের যোগদানের নিরিখে তৃণমূলও পিছিয়ে নেই। ইতিমধ্যেই ঘাসফুলের পতাকা হাতে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়রা। সূত্রের খবর, রাজ, কাঞ্চন, সায়নী, কৌশানী ও জুন মালিয়াকে তৃণমূল বিভিন্ন জেলা থেকে প্রার্থী করতে পারে। ক্রিকেটার মনোজ তিওয়ারিকে হাওড়ায় টিকিট দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের দাবি। অন্যদিকে পদ্ম শিবিরে যোগদানকারী আরেক ক্রিকেটার অশোক দিন্দাকে বিজেপি প্রার্থী করতে পারে বলে সূত্রের দাবি। রূপলী পর্দায় একাধিক ছবিতে দেব কিংবা সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী, পায়েলরা, কিন্তু রাজনীতিতে এখন তারা প্রতিপক্ষ। বিধানসভা ভোটের প্রচার পর্বে এই তারকাদের টক্কর দেখা যাবে কিনা তা নিয়েও এখন জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। সোমবার তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে নির্বাচন কমিটি। অন্যদিকে বাইপাসের ধারে 5 তারা হোটেলে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। সূত্রের দাবি, প্রথম দুদফার সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালন কমিটির বৈঠক রয়েছে। তারকা যোগদান থেকে বিজেপির প্রার্থী তালিকা সংক্রান্ত বৈঠক নিয়ে তৃণমূলের গলায় অবশ্য কটাক্ষের সুর। তৃণমূলের যে প্রচারকরা যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জনসমুদ্র হচ্ছে, এবং অন্য জায়গাতেও মানুষ যেভাবে এগিয়ে আসছেন, তাদের এই সস্তা চমক আর 5 টাকা কালচার, তো একটা মিটিং হচ্ছে, প্রার্থী হবে না কে কি হবে সেটাও হচ্ছে একটা 5 তারা হোটেল। এটার থেকেই বোঝা যায় পার্টিটার অভিমুখটা কোন দিকে। সূত্রের খবর, রবিবার মোদির ব্রিগেড সমাবেশের আগে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যেমনটা তুমি বলছিলে কুসুমিতা, যে আজ কিন্তু প্রার্থীদের নামের তালিকা নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে এবং দিল্লিতে পাঠানো হবে খসড়া তালিকা, সেখান থেকে সবুজ সংকেত এলে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। দলীয় বৈঠক শেষে জানিয়েছেন রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। जिला अध्यक्षों से नाम मंगाए हैं, फिर कल कोर कमेटी में उन नामों पर फिर विचार विमर्श होगा और परसों चुनाव समिति की बैठक होगी, उसमें राज्य चुनाव समिति की, और फिर वो फाइनल करके और 3 नामों के पैनल दिल्ली ले जाएगी और दिल्ली में उस पर विचार विमर्श होगा। काफ़ी एक्टर एक्ट्रेस अभी आए, उसका भी टिकट? हाँ, कुछ को लड़ाएंगे हम, जो लड़ना चाहेंगे निश्चित रूप से लड़ाएंगे। বিজেপির যেমন এখনো বৈঠক হওয়া বাকি রয়েছে, আজকে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু গতকালই এই নির্বাচনী কমিটির বৈঠক সেরে ফেলেছে এবং সেখানে 294টি আসনের জন্যই কিন্তু খসড়া প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দেওয়ার অপেক্ষা রয়েছে, যদিও তাকে কটাক্ষ করেছে বিরোধীরা। 80 পেরোলে এবার আর তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা মিলবে না। তালিকা চূড়ান্ত করার আগে এমনই সিদ্ধান্ত নিল তৃণমূল নেতৃত্ব। এই নীতিতে টিকিট বন্টন করলে হাওড়ার ব্রজমোহন মজুমদার, জটু লাহিড়ী কিংবা সিঙ্গুরের 4বারের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মতো অনেকেই এবার টিকিট পাবেন না। তৃণমূল সূত্রে খবর, 294 আসনের খসড়া প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে।
প্রার্থী চূড়ান্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তালিকা তুলে দেওয়া হয়েছে। সোমবার থেকেই শুরু হয়ে গেল ভোটের মাস। এ মাসের 27 তারিখ থেকে শুরু হয়ে যাবে বিধানসভা ভোট। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেবার শেষ তারিখ 9ই মার্চ, অর্থাৎ হাতে রয়েছে 8 দিন। এই প্রেক্ষাপটে সোমবার থেকে তৃণমূলের প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে গেল। সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসেন তৃণমূলের নির্বাচন কমিটির 12 জন সদস্য। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আমরা সিদ্ধান্ত করেছি যে পুরো তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করবে। ইলেকশন কমিশন, ইলেকশন কমিটি ওকে সেই দায়িত্ব দিয়েছে। বিজেপি অবশ্য প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা হলে তৃণমূল কংগ্রেস 24 ঘন্টার মধ্যে দলটা ভেঙে যাবে। কেন তৃণমূলে কে প্রার্থী হবে সেটাই তো বড় কথা। তৃণমূলের প্রার্থীরা এমএলএরা যে লুণ্ঠন করেছে, যে মানুষের টাকা লুটেছে, সেই লুটের টাকা নিয়ে তো ঝামেলা শুরু হয়ে যাবে নিজেদের মধ্যে। এক একটা জায়গায় কে প্রার্থী হবে সব বিখ্যাত বিখ্যাত লিডাররা চিন্তা ভাবনা আছে। 27শে মার্চ প্রথম দফায় জঙ্গলমহলের 4 জেলার 23 আসন এবং পূর্ব মেদিনীপুরের 7টি আসনে ভোট গ্রহণ হবে। 2019-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী জঙ্গলমহলের 4 জেলার 40টি আসনের মধ্যে 30টিতেই এগিয়েছিল বিজেপি, তৃণমূল এগিয়েছিল 10টি আসনে। এবার বিধানসভা ভোটে কি হয় সেদিকে তাকিয়ে সকলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য তৃণমূল স্পোর্টস সেলের চেয়ারম্যান করা হয়। তিনি কি বিধানসভা ভোটে প্রার্থী হবেন তা নিয়েও চলছে জল্পনা। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এবার চোখ রাখবো একটি দুর্ঘটনার খবরে। পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানা সংলগ্ন এলাকায়। পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। গতকাল রাত 10টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার সামনে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাই। কৌশিক, ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, এলাকায় এখন কি পরিস্থিতি? দেখো, যেটা ঘটনাটা জানা যাচ্ছে যে পুলিশ যখন আসানসোল দক্ষিণ থানার পুলিশ যখন টহলদারি ভ্যান নিয়ে যখন তাদের ওই থানা থেকে বেরিয়ে কিছুটা এগিয়েছে, ঠিক সেই সময় একটা গলির থেকে একটা বাইকে করে বিকাশ ঘোষ এবং তার সঙ্গী বাইকে করে এসে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশের গাড়ির সাথে। এরপরে সেখানে দুজনই গুরুতর জখম হয় এবং পুলিশের গাড়িতে করে তাদেরকে যখন আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে বিকাশ ঘোষকে মৃত বলে ঘোষণা করে এবং তার যে সঙ্গী ছিল সে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে ভর্তি হয়, তারপরে কিন্তু তাকে রেফার করে দেওয়া হয় আর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আসানসোল স্থানীয় যে যারা বাসিন্দা তারা ছুটে আসে দক্ষিণ থানায় এবং তাদের যেটা অভিযোগ যে তারা ছুটে আসার পরে পুলিশ কিন্তু তাদের কোনো কথার রেসপন্স দেয়নি, যার ফলে তারা উত্তেজিত হয়ে পড়ে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার পরেই পুলিশের যে 2টো গাড়ি দাঁড়িয়ে ছিল সেই সময় 2টো গাড়ির উপর ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কিছুক্ষণের জন্য জিটি রোড অবরুদ্ধ হয়ে যায়। তারপরে আবার পুলিশ তাদের সঙ্গে কথা বলার পরেই গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, কিভাবে ঘটনাটা ঘটলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে এবং তারপরে তারা কিন্তু কিছুক্ষণ পরে তারা নিজের ফিরে যায়। ধন্যবাদ কৌশিক। যদিও শীত চলে যাচ্ছে আর গরম আসছে, কিন্তু তা সত্ত্বেও বাইরে আজকে ছিল ঘন কুয়াশা। আজ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু একেবারে ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা এলাম। বেলা বাড়ার সাথে সাথে যদিও কুয়াশা কেটে গিয়েছে, কিন্তু বিমান চলাচলেই তার একটা প্রভাব পড়েছে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋত্বিক, বিমান চলাচলের ক্ষেত্রে কি সমস্যা হয়েছে? একেবারে দেখো, আজকে কিন্তু সকাল থেকে ঘন কুয়াশা ছিল শহর জুড়ে। খুব স্বাভাবিকভাবে ভোর থেকে সকাল পর্যন্ত এই সমস্যাটা হয়েছে, যার জন্য কলকাতা বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বেশ খানিকটা ব্যাহত হয়েছে। আসলে কুয়াশা ঘন হওয়ায় দৃশ্যমানতা 25 মিটারের নিচে নেমে গিয়েছিল, যে কারণে সকালের দিকের বহু বিমানের ওঠানামা কিন্তু দেরিতে হয়েছে। অবশ্য এখন যেটা আমরা বিমানবন্দর সূত্রে জানতে পারছি যে এই মুহূর্তে বিমান ওঠানামা কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ ঋত্বিক।
সকালের দিকে ঘন কুয়াশা রয়েছে কুস্মিতা, যেমনটা আমাদের প্রতিনিধি জানালো। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা চাদর সরিয়ে একদম রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা যে গরম, তা কিন্তু নাজেহাল একেবারে অবস্থা আমাদের সকলের। বসন্তের দক্ষিণা বাতাসে বেলা বাড়লেই ক্রমশ উষ্ণ হচ্ছে। আগামী দুদিন তাপমাত্রার পারদ আরো চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মার্চের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়ালেই চাঁদি ফাটা গরমে বাড়বে অস্বস্তি।